This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. এই গরমে অর্ডার দিয়েছিলেন আইসক্রিমের। कौन? आइसक्रीम डिलीवरी। অনলাইন ডেলিভারি অ্যাপে পছন্দের আইসক্রিমের অর্ডার ডেলিভারি হয় সময় মতো। কোন আইসক্রিম খেতে গিয়ে যা ঘটল, আইসক্রিম থেকে বেরোয় কাটা আঙুল, চমকে ওঠে পুরো পরিবার। 3 आइसक्रीम मंगवाए थे और तीनों मैंगो आइसक्रीम थे। पता नहीं कैसे हो गया, एक बटर स्कॉच उसमें आ गया और वो बटर स्कॉच हमने मंगवाया भी नहीं था। वो बटर स्कॉच बाय मिस्टेक आ गया था हमारे ऑर्डर में, और वो अनफॉर्चुनेटली वो बटर स्कॉच मैंने ही खाया था, तो उसमें वो ह्यूमन का वो जो उंगली है वो उसके मिलना है। फाइट नहीं हो रहा था, वो बहुत हार्ड था। मुझे लगा कि देखने दो क्या है, मैंने देखना चाहिए मुझे, कि मैंने निकाला फिर मुँह से और देखा, फिर मैं ऐसे शॉक हो गया कि क्या है। मेरे हाथ से कांपने लग गया कि क्या है। मुझे लगा पहले कोई तो भी कार्टिलेज का पीस है, जो ऐसे चिकन का बोन का पीस आता है, वो दिख रहा था। আইসক্রিম খাওয়া তখন মাথায়, ছুটতে হয় থানায়। एफआईआर दर्ज किया है। अभी जो हमारा ये जो आइसक्रीम मंगाई थी कंप्लेंट ने, इसके जो लोग हैं उनको भी हमने बुलाया है। उनसे भी तहकीकात करेंगे कि वो जो स्टॉक आया था कहाँ से आया था, कहाँ उसका मैन्युफैक्चरिंग हुआ था, ये सब तहकीकात जारी है। পুলিশ খুঁজছে আইসক্রিমে আঙুল এলো কি করে। আর মুম্বাইয়ের মালাডের ওই পরিবার, অপ্রত্যাশিত ঘটনায় নিশ্চয়ই আইসক্রিম খাওয়ার বাসনা আপাতত গলে জল। এটা নি, ওইটা ইনভার্টার এসি। আপনি তো গ্যাম্বলার, তাই না? গ্যামলার? জুয়া খেলেন না? তুমি জুয়া খেলো? না, যা খুশি বলে যাচ্ছে। এত দামি আর ডেলিকেট এসি কিনে স্টেবিলাইজার যদি না নেন, সেটা জুয়া নয় তো কি মজাই? শুধু একটা ফ্লাকচুয়েশন আপনার ইনভার্টার এসির পার্টস ড্যামেজ করতে পারে। তাকে V-Guard দিয়ে সুরক্ষিত রাখুন। V-Guard, India's #1 stabilizer। আইসক্রিমকে ইতালিতে বলে জেলাতো, ফ্রান্সে গ্লেস আর রাশিয়ায় মেরোজেনো বলা হয়, আর ফার্সিতে বলা হয় বাস্তানি। আরও নিশ্চয়ই বিভিন্ন ভাষায় বিভিন্ন নাম ঠামে নিশ্চয়ই ডাকা হয়। ঘটনা হচ্ছে নামে কি আসে যায়, যে নামেই ডাকা হোক না কেন, আইসক্রিম খেতে ওই চামচ আর আঙুল দুটোই তো লাগে। এবার খেতে খেতে যদি দেখেন আইসক্রিমের ভেতরেই রয়েছে একটা আস্ত কাটা আঙুল, তাহলে তো আইসক্রিম খাওয়া মাথায় উঠবে। জন্মের মতো আইসক্রিম খাওয়ার লোভ কেটে যেতে পারে। আমরা শিওর, জানেন তো, ওই যে মুম্বাইয়ের ওই ব্র্যান্ডন নামে ছেলেটা, যে ওই শুনলেন তো কী বললো, খেতে গেছিলো, খেতে খেতে যখন ওই শক্ত কিছু মুখে পড়েছে, কামড়াতে পারছে না, তখন মুখ থেকে বের করে প্রথমে ভেবেছিল চিকেনের টুকরো, আর তারপরে দেখেছে কাটা আঙুল। আমি শিওর ও ভবিষ্যতে আর কোনো দিন আইসক্রিম খেতে পারবে না। খেলেই ওর মনে হবে যে ভেতরে কিছু না কিছু রয়েছে, আর যদি খায়ও পুরো আইসক্রিম ঘেঁটে দেখে তারপর খাবে। তাহলে বুঝতে পারছেন ওর লাইফে আইসক্রিমের কী অবস্থা। আইসক্রিমের অর্ডার দিলে এবার যে কেউ ভাববে যে আইসক্রিমের মধ্যে অন্য কিছু নেই তো, অথচ নর্মালি কী ভাবার কথা, আইসক্রিম তো কাপের, আইসক্রিমের কাপ বা আইসক্রিমের কোন, তার মধ্যে তো আইসক্রিমই থাকবে, ওই আঙুল টাঙুল থাকবে, এটা কিন্তু কেউ ভাবতো না। আচ্ছা, সবসময় যেখানে যা থাকার কথা বা যা থাকবে বলে ধরে নেওয়া হয় সেটাই কি থাকে? এই যেমন কোচবিহারের নিশীথ প্রামাণিক ভেবেছিলেন যে ইভিএমের ভেতর ওই ভোটগুলো যেগুলো রয়েছে জমা, সেগুলো বেশিরভাগই পদ্ম চিহ্নে ভোট। ইভিএম খোলার পর দেখলেন সব আঙুলগুলো ভুলভাল জায়গায় গিয়ে পড়েছে। তার নামের পাশে ভোট পড়েছে কম, আর বেশি ভোট পড়েছে তৃণমূলের ওই জগদীশ বসুনিয়ার নামের পাশে। ভোটের হিসেব নিকেশ বোঝার পর কোচবিহারের ওই বিজেপি প্রার্থীও মনে হচ্ছে ওই ব্র্যান্ডনের পরিবারের মতোই চমকে গেছে। তবে তার একটা সুবিধা আছে, মুম্বাইয়ের ওই পরিবারটা তারা জানে না যে কীভাবে আইসক্রিমের ভেতরে এইভাবে কাটা আঙুল চলে এলো। নিশীথ প্রামাণিক তিনি এক্ষেত্রে একদম আলাদা। তার কথা শুনে মনে হচ্ছে কেন তার প্রত্যাশা পূরণ হলো না, বা কেন তিনি অপ্রত্যাশিত জিনিসকে প্রত্যাশিত জায়গার থেকে বেরোতে দেখলেন, সেটা একদম পরিষ্কার বুঝে গেছে। জেলার 8% বুথ, অর্থাৎ প্রায় 164টি বুথে আমাদের প্রাপ্ত ভোটের সংখ্যা যেখানে
শুধুমাত্র 6,000, সেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে 1,06,000 সামথিং। বুথের দরজায় সেন্ট্রাল ফোর্স থাকলেও বুথে শান্তিপূর্ণ ভোট হলো। গ্রামে গ্রামে কিন্তু প্রচুর অশান্তি হয়েছে, গ্রামে কিন্তু রিগিংটা গ্রামের ভেতর থেকে হয়েছে। ফর্ম 17 CA যে ইভিএম এর নাম্বার ছিল, সেই ইভিএম এর নাম্বারের সঙ্গে যে ইভিএম খোলা হয়েছে সেই ইভিএম এর নাম্বার কিন্তু মেলেনি। এই সংখ্যাটা কিন্তু একটি দুটি না, বহু সংখ্যক ইভিএম এর এই নাম্বার কিন্তু মেলেনি। খুব কাছাকাছি দুটো শব্দ, রাগ আর অভিমান। একটা লাগে ইগোয় আর অন্যটা মনে লাগে। এই নিশীথ প্রামাণিকের কোথায় লেগেছে বলুন তো? কথা শুনে মনে হচ্ছে তার মনেই লেগেছে আঘাতটা। ভীষণ অভিমান হয়েছে। প্রথমত তার অভিমানটা হচ্ছে ওই কেন্দ্রীয় বাহিনীর ওপর, কারণ তাদেরকেই তো তিনি স্বজন বলে ভেবেছিলেন। নিশীথের দাবি কি, কোচবিহারের 8% গ্রামের ভোটার ভোটই দিতে যেতে পারেননি, অথচ সব ভোটার যাতে ভোট দিতে পারেন তার জন্যই তো ওই কেন্দ্রীয় বাহিনীকে পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। তারপরেও কেন ভোট দিতে পারলো না কোচবিহারের 8% ভোটার? না, তার উত্তর নিশীথ প্রামাণিক দেননি, তিনি বরং আরেকটা প্রশ্নের জায়গা তৈরি করে দিয়েছেন। নিশীথ কি বলেছেন জানেন? বহু ভোটিং মেশিনের নম্বর নাকি মেলেনি। ভোট গ্রহণের আগে যেরকম ওই নম্বর মিলিয়ে ভোট কেন্দ্রে ইভিএম নিয়ে যান ভোটকর্মীরা, তেমনই ভোট গ্রহণের পর সিল করা ইভিএমগুলো সব গণনা কেন্দ্রে পৌঁছে দেওয়াটাও কিন্তু ভোট কর্মীদের দায়িত্বের মধ্যে পড়ে। ভোটিং মেশিনগুলো সেগুলো ওই স্ট্রং রুমে থাকে, সেখানে সিসি ক্যামেরা ছিল, কেন্দ্রীয় বাহিনী ছিল, পুলিশ ছিল, মানে 2-3টে স্তরের নিরাপত্তা বলয় ছিল, একদম সুনিশ্চিত নিরাপত্তা। এই কাউন্টিংয়ের দিন ভোট গণনা কেন্দ্রে ওই ইভিএমগুলো যেগুলো পৌঁছয় ওখান থেকে বার করে, স্ট্রংরুম থেকে বার করে, তারও প্রবল কড়া নিরাপত্তা থাকে। তাহলে ইভিএমের নম্বর না মেলার পেছনে কী কারণ থাকতে পারে? বদলে গেছিলো মেশিনগুলো? হ্যাঁ, গণনার টেবিলে গিয়ে ওই ভোটিং মেশিনটা পাল্টেছিল, না অন্য কোথাও গেলে কীভাবে পাল্টালো এটা বুঝতে পারছি না, জানেন তো। কারণ নিশীথ প্রামাণিক এর বেশি আর কিচ্ছু বলেননি, কিন্তু যেটা বুঝতে পারছি, প্রত্যাশা পূরণ না হওয়ায়, মানে ভোটের ফল তার মতে অপ্রত্যাশিত হওয়াতে নিশীথ প্রামাণিকের ভীষণ অভিমান হয়েছে ওই জাতীয় নির্বাচন কমিশনের ওপরেও। নিশীথ প্রামাণিক এই জায়গায় আমাদের একটা অপ্রত্যাশিত মোড়ে এনে দাঁড় করিয়ে দিয়েছেন। কারণ ইভিএম পাহারা দেওয়ার দায়িত্বে কারা ছিল? কেন্দ্রীয় বাহিনী। গণনা কেন্দ্রে কারা ছিল? কেন্দ্রীয় বাহিনী। এই কেন্দ্রীয় বাহিনী কাদের অধীনে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। কোন মন্ত্রক? তার সাথে নিশীথ প্রামাণিকের কী সম্পর্ক? আরে নিশীথ প্রামাণিকই তো এতদিন ওই স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তাহলে সেই অর্থে নিশীথ কিন্তু তাদের মন্ত্রক, তাদের সরকারের দিকে এই অভিযোগের আঙুলটা ঘুরিয়ে দিয়েছেন। আর কার দিকে নিশীথের অভিযোগের আঙুলটা উঠেছে? জাতীয় নির্বাচন কমিশনের দিকে। নির্বাচন কমিশন যতই সাংবিধানিক সংস্থা হোক, বাস্তবে নির্বাচন কমিশনকে কেন্দ্রের সঙ্গে জড়িত বলেই তো বিরোধীরা মনে করেন। এবার বিরোধীদের যুক্তি যদি মানতে হয়, কেন্দ্রের শাসক দলের একজন প্রতিনিধি এভাবে কমিশনকে সন্দেহ করার মানে তো ঘুরিয়ে গিয়ে সরকারকেই সন্দেহ করা। 5টা বছর যে সরকারের মন্ত্রী ছিলেন নিশীথ প্রামাণিক, সেই সরকারকেই সন্দেহ করলেন, তাদের ওপরই অভিমান করলেন। এটা তো একরকম অপ্রত্যাশিত ঘটনাই, তাই না? চারপাশে তার মানে বুঝতে পারছেন অপ্রত্যাশিত ঘটনার ঘন ঘটা। অবশ্য যতই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী হন, আফটার অল নিশীথ প্রামাণিক তো আপনার আমার মতোই একজন সাধারণ মানুষ। আর পরিবর্তিত পরিস্থিতিতে তো যে কোনো মানুষেরই মানসিকতার পরিবর্তন হয়। তাই হেরে যাওয়ার পর হয়তো তিনি যে সরকারের মন্ত্রী ছিলেন, সেই সরকার সম্বন্ধে, বা তিনি যে মন্ত্রকের মন্ত্রী ছিলেন, সেই স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ কেন্দ্রীয় বাহিনী সম্পর্কে মনটা হয়তো বদলে ফেলেছেন, অথবা তার মানসিকতার পরিবর্তন হয়েছে, হতেই পারে। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक, मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट।
দেখুন, নির্বাচন কমিশন সম্পর্কেও হয়তো আগে যে মানসিকতা ছিল সেটাও হয়তো এখন আর নেই। কার যে কখন মন পরিবর্তন হবে সেটা কেউ বলতে পারে নাকি? মন বদল মানুষ মাত্রেই হয়, কিন্তু ভোটের হারে বদল, হ্যাঁ সেটাও হয়। পরিবর্তন বা বদল, ভালো বা খারাপ, যেভাবেই দেখা হোক না কেন, বদল মানেই জড়িয়ে থাকা কিছু বিতর্ক, যে বিতর্ক পিছু ছাড়েনি এবারের লোকসভাতেও। 19 এপ্রিল প্রথম দফায় ভোট হয়েছিল। প্রথম দফায় জানা যায় ভোটের হার 60%। দ্বিতীয় দফায় ভোট হয়েছিল 26 এপ্রিল। দ্বিতীয় দফায় প্রথমে জানা যায় ভোটের হার 60.96%। 30 এপ্রিল জানা যায় প্রথম দফায় ভোটের হার বেড়ে 66.14%, আর দ্বিতীয় দফায় 60.96% থেকে ভোটের হার বেড়ে হয়েছে 66.71%। হঠাৎ শুনতে পেলাম 5.75% ভোট। যেখানে যেখানে বিজেপির কম ভোট পোল হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন, একটা নোটিশ জারি করেছে। ফার্স্ট ফেজে কি ছিল, সেকেন্ড ফেজে কি ছিল, কত ভোটার ছিল, কত মেশিন ইউজ হয়েছিল, সেটা আমরা জানতে চাই। হঠাৎ করে বেড়ে যাওয়া মানে এটা তো নয়। প্রায় 19 লক্ষর মতো ভোটার মেশিন মিসিং আছে অনেক দিন ধরে। নির্বাচন কমিশন প্রথম দফায় বলল 60% ভোট, দ্বিতীয় দফায় 61, এখন দুদিন পরে বেড়ে হয়ে গেল 66%। এটা ভোজবাজি নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় বা সুজন চক্রবর্তীরা একচোখে অভিযোগটা করেছিলেন দ্বিতীয় দফার ভোটের পরেই। সুজন চক্রবর্তীর দমদম কেন্দ্রেও সেই বিতর্কের রেস থেকে যায়। দমদমে প্রথমে জানা যায় ভোট পড়েছে 72.37%। পরে দেখা যায় ভোটের হার বেড়ে হয়েছে 73.81%। 9 কেন্দ্রে প্রথমে জানা যায় ভোটের হার 73.79%। পরে জানা যায় ভোটের হার বেড়ে হয়েছে 76.8%। বারাসাতে প্রথমে ভোটের হার ছিল 76.11%, পরে হয় 80.18%। বসিরহাটে প্রথমে ছিল 82.81, পরে বেড়ে হয় 84.31%। মথুরাপুরে প্রথমে ছিল 80.73%, পরে ভোট বেড়ে হয় 82.02%। একইভাবে যাদবপুর ও কলকাতার 2 কেন্দ্রেও ভোটের হার পরে বৃদ্ধি পায়। বিরোধীদের যাবতীয় অভিযোগ অবশ্য প্রথম থেকে উড়িয়ে দিয়েছিল কমিশন। কমিশনের স্পষ্ট যুক্তি ছিল ত্রুটিহীন ও স্বচ্ছ পরিসংখ্যান দিতেই বদ্ধপরিকর জাতীয় নির্বাচন কমিশন। এই যে ধরুন, লোকসভা ভোট চলাকালীন প্রত্যেকটা দফার শেষে ওই তৃণমূল সহ ইন্ডিয়া জোটের সব দলগুলো এই স্ট্রং রুমে ইভিএমের সুরক্ষা নিয়ে বিভিন্ন রকম বক্তব্য রাখছিল, সুরক্ষা নিয়ে বিভিন্ন রকম সন্দেহ প্রকাশ করছিল, বা যখন ভোটের পার্সেন্টেজের হিসেবে বদল দেখা যাচ্ছিল ভোটের দিন ভোটদানের যা হার বলে জানা গেছে, দুদিন পর নির্বাচন কমিশনের হিসেবেই তার থেকে বেশি ভোট পড়েছে বলে দেখানো হচ্ছে, তখনও এই ইন্ডিয়া জোটের শরিকরা কিন্তু কমিশনের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল, কারচুপির অভিযোগ পর্যন্ত করেছিল। কিন্তু এখন ভোট মিটে যাওয়ার পরে ইন্ডিয়া জোটের অন্য দলগুলো বা তৃণমূল কারোর মুখে কিন্তু ইভিএম সংক্রান্ত কোনো কথা নেই, বা ভোটের পার্সেন্টেজ অদল বদল নিয়েও কেউ কোনো কথা বলছে না। ওই বললাম না, মানুষের মন কখন যে পরিবর্তন হবে আপনি ধরতেই পারবেন না। সে নিশীথ প্রামাণিকই হোক বা মমতা বন্দ্যোপাধ্যায়, কোন পরিস্থিতিতে যে কার মানসিকতার পরিবর্তন হবে সেটা একমাত্র তিনি জানেন, ঈশ্বরও জানেন না। এরকমই কিছু অপ্রত্যাশিত মানসিকতার বদল নিয়ে আজ কিছু কথা বলবো, জানেন তো। এবং কথাগুলোর পেছনে রাগ লুকিয়ে আছে নাকি অভিমান, সেটাও বোঝার চেষ্টা করব। এবং এই সব কিছুর জন্য কিছু কথা বলবো, যে কথাগুলো আজ না বললেই নয়। আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি অপ্রত্যাশিত একটা সমস্যার মধ্যে পড়েছেন? তিনি সোশ্যাল মিডিয়ায় কার্যত একটা খোলা চিঠি লিখেছিলেন, কিন্তু হয়তো ভেবেছিলেন যে তিনি কি বোঝাতে চাইছেন সেটা চিঠি পড়েই সবাই বুঝে যাবেন, মানে সবার বোধ বুদ্ধির ওপর তার নিশ্চয়ই সেই ভরসাটা ছিল।
মুশকিল কী হয়েছে জানেন তো, তিনি কি বোঝাতে চেয়েছেন সেটা সম্ভবত কেউ কিছুতেই পরিষ্কার করে বুঝে উঠতে পারেননি। এক এক রকম মানে হচ্ছে, হয়তো লেখার মধ্যে থেকেই বিভিন্ন রকম মানে বেরিয়ে আসছে, কিন্তু যাই হোক, তিনি ভেবেছিলেন এক, লোকে হয়তো অন্যরকম ভাবছিল, এরকমই তো ব্যাপারটা। সংগঠনে সাময়িক বিরতি নেওয়ার কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণও জানিয়েছিলেন যে চিকিৎসার প্রয়োজন। আবার সেই সঙ্গে এটাও জানিয়েছিলেন এই অবসরে বাংলার মানুষের অভাব আর চাহিদা কি সেটাও বোঝার চেষ্টা করবেন। এবার দেখুন, এই দুটো লাইন থেকে আমরা কি বুঝেছিলাম? অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনের কাজে ছুটি নিচ্ছেন, কিন্তু রাজনীতিতে ছুটি নিচ্ছেন না। আচ্ছা, এটা আমাদের দোষ। চিকিৎসার প্রয়োজনে যদি তিনি ছুটি নেন ঠিক আছে, কিন্তু মানুষের খবরাখবর যদি রাখেন, রাজনীতিকরা তো সেটাই করেন, ফলে রাজনীতিতে ছুটি নিচ্ছেন না, এটাও আমরা ধরে নিয়েছিলাম। এবার মজার ব্যাপার হচ্ছে, আমাদের মতোই ওই বিরোধীরাও, তারাও বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন বুঝতে ব্যর্থ হয়েছেন, এটা তাদের বক্তব্য শুনেই বোঝা যাচ্ছিল। এবার তার দলের নেতারা নিজেরা তারা কতটা বুঝতে পেরেছেন সেটা নিয়েও একটু সংশয় জাগছিল। হয়তো আমাদের মনে না জাগলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনে সংশয়টা জেগেছিল। দেখো, যদি ছুটিতে যায়, বরাবরের জন্য ছুটি আছে, সবসময় মেয়াদ বলে দেয়, একটা 6 মাসের, 3 মাসের, 2 মাসের, স্কুলের ছুটি হোক, চাকরির ছুটি হোক, বা অভিষেক যখন এর আগে গেছে চিকিৎসার জন্য, এবার হচ্ছে তোমার গিয়ে কোনো মেয়াদহীন। এটা আমার কিছু বলার নেই, হয় পিসিকে জিজ্ঞেস করো না ভাইপোকে জিজ্ঞেস করো। তার অনেক ইচ্ছে ছিল, আশা ছিল যে পিসিকে দিল্লি পাঠিয়ে পশ্চিমবঙ্গের রাজত্বটা তিনি সামলাবেন, সেটা সম্ভব হয়নি। ফলে একটা মানসিক যন্ত্রণা আছে, খুব স্বাভাবিক কারণে হয়তো তাই কিছুদিন বিরাম চাইছেন। কিসের চিকিৎসা, চোখের না মাথার, সেটা তো আগে পরিষ্কার হয়নি। আদৌ চিকিৎসা হবে কি বাইরে যাবেন সেটাও আমাদের কাছে পরিষ্কার নয়। হ্যাঁ, ব্যথাটা কোন কোন জায়গায়? হ্যাঁ, পিসি দিল্লিতে না যেতে পারার ব্যথা, পিসিমণি তার কথা শুনে প্রার্থী না দিতে পারার ব্যথা, নাকি তার চোখের দৃষ্টির সমস্যা, নাকি মানসিক যন্ত্রণা, মানসিক ভারসাম্যহীনতা, এগুলো নিয়ে এখন বলার সময় আসে। বিরোধীদের বলবো, দয়া করে এই নিয়ে আনন্দে থাকুন। মাইন্ড ইওর ওন বিজনেস অ্যান্ড অয়েল ইওর ওন মেশিন। তৃণমূল কংগ্রেস একটা ঐক্যবদ্ধ পরিবার, আপনি দূরবীন দিয়ে ওই পরিবারে ফাটল খুঁজতে পারবেন না। আর অন্যদিকে আপনার দলকে মানুষ যখন বিসর্জন করেছে, খাদের কিনারায় পৌঁছে গেছে, নিজেদের দলটাকে দয়া করে টিকিয়ে রাখুন, যাতে 2026-এ আমরা আপনার বিরুদ্ধে লড়াই করার সুযোগ পাই। তা না হলে সিপিএম শূন্য, কংগ্রেস শূন্য, আপনারা নিজেরা লড়তে লড়তে যদি শূন্য হয়ে যান, তাহলে আমরা বিরোধী পাবো না লড়াইয়ের মাঠে। উত্তম সুচিত্রার ওই সাগরিকা ছবিতে জীবন বোসের একটা সংলাপ রয়েছে, হঠাৎ মনে পড়ে গেল, জানেন তো। তেল দেওয়া যার স্বভাব, সে নিজের নাকি পরের বিচার করে না, চরকা পেলেই তেল দিয়ে দেয়। বিরোধীরা যদি তৃণমূলের চরকায় একটু তেল দিয়েই থাকেন, শান্তনু সেনের অত রেগে যাওয়ার কোনো কারণ আছে বলুন? তেল বেশি পড়লে চরকা তো আরও মসৃণভাবে ঘুরবে, চাকার আওয়াজ কম হবে। নাকি তৃণমূলে কোথাও কোথাও আশঙ্কা রয়েছে, বেশি তেলে পথ পিছল হয়ে গেলে দুর্ঘটনাও ঘটে যেতে পারে। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। এই পোস্ট নিয়ে যদি বারবার মন্থন হয়, ওই যেভাবে অমৃতের কলস তোলার জন্য মন্থন হয়েছিল সেই রকম আর কি, তাহলে হয়তো হলাহলও উঠে আসতে পারে। আশঙ্কা তো উড়িয়ে দেওয়া যায় না, তাই না? হয়তো তাই অভিষেকের ঘনিষ্ঠ বৃত্ত থেকে ওই পোস্টের একটা ব্যাখ্যা আজ দেওয়া হয়েছে। ওই পোস্টের মাধ্যমে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের একাংশকে বার্তা দিতে চেয়েছেন। তার মধ্যে মন্ত্রিসভার সদস্যরা আছেন এবং পুরপ্রধানদেরও একাংশ নাকি রয়েছেন, তাদের নাকি ঘুরিয়ে চরম বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। বার্তাটা কি? কাজ করুন নয়তো পথ ছাড়ুন। এটা খুব এই মুহূর্তে আর কি অত্যন্ত একটা সুচিন্তিত এবং সেই অর্থে আমার, আপনার, আমাদের মতো সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপযোগী একটা বার্তা। দেখুন, 2026-এর আগে সরকারকে স্বাস্থ্য, শিক্ষা, জল নিয়ে কাজ করতে হবে, এটাও নাকি ওই বার্তার মধ্যে লুকিয়ে আছে। কি সর্বনাশ বলুন তো।
এরপর থেকে এই বিরতিতে যাওয়ার মানে তো ভয়ানক দাঁড়াবে। মানে যদি ধরুন এটার মানে দাঁড়ায় যে আমি সাময়িক বিরতিতে যাচ্ছি, এর মানে হচ্ছে তুমি কাজ করো, তাহলে এবার তো যখন অফিসের বসেরা ছুটি নেওয়ার কথা বলবেন, কর্মীদের মনে তো আতঙ্ক তৈরি হয়ে যাবে। বসের ছুটি যাওয়ার বার্তা মানে কর্মীদের টার্গেট বেড়ে যাওয়া। অবশ্য অভিষেকের ঘনিষ্ঠ মহল এই বিভ্রান্তিটাও কাটিয়ে দিয়েছে, এই বিরতির সঙ্গে বার্তার নাকি কোনো সম্পর্ক নেই। অভিষেক তিনি যে মানুষের অভাব আর চাহিদার কথা বলেছেন, তার অর্থ হচ্ছে যারা সেই চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে তাদের ঘুরিয়ে বার্তা দেওয়া। আচ্ছা, উদ্দেশ্য তো কাজের গতি বাড়ানো, তাহলে ঘুরিয়ে বার্তা না দিয়ে সরাসরি দিলেই তো বেশি সুবিধে হতো। যারা কাজ করেননি বলে অভিযোগ, তারা কাল ওই সোশ্যাল মিডিয়া পোস্টটা পড়েই যদি সরাসরি তারা বুঝতে পারতেন, কাজ শুরু করে দিতে পারতেন। আজ ঘনিষ্ঠ মহল তাদের ঘনিষ্ঠ মহলে কি জানাবেন তার থেকে আমরা জানবো, তারপর সেটা খবর হবে। সেই খবর টিভিতে দেখে বসে থাকা তৃণমূল নেতারা গা ঝাড়া দেবেন, তারা একবার যাচাই করে নেবেন যে সত্যিই খবরটা ঠিক কিনা। এত কিছুর পর যদি কাজ শুরু করতে হয়, তাহলে কতটা যে কাজের কাজ হবে সেটাই তো বলা মুশকিল। এবার কালকের বিরতি দেখুন, আজকে বার্তা হয়ে গেল। এত ঘোর প্যাচের প্রয়োজন ছিল কি, নাকি সরাসরি বার্তা দেওয়ার একটু অসুবিধে রয়েছে? রাজ্য মন্ত্রিসভার প্রধান তো আবার মমতা বন্দ্যোপাধ্যায়, মন্ত্রীদের বার্তা দেওয়ার অধিকার একমাত্র তার। তিনি যে বার্তা দিচ্ছেন না তাও তো নয়। নবান্নের বৈঠকে দুদিন আগেই প্রশাসনকে নাকি ধরে ধরে একদম যাবতীয় বার্তা যেরমভাবে দেওয়ার দিয়ে দিয়েছেন আর কি। রাজ্য পুলিশকেও রেয়াত করেননি। সচিবদের শাসন করার দুটো অর্থ জানেন তো, এক ঝিকে মেরে বউকে শেখানো, মানে সচিবকে বকে মন্ত্রীদের বার্তা দেওয়া আর মন্ত্রীকে বুঝিয়ে দেওয়া আমি সরাসরি সচিবের সাথে কথা বলছি, তোমার অস্তিত্বই আমার কাছে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা দেওয়া মানে কিন্তু বেশ স্ট্রং বার্তা। তিনি যখন এত স্ট্রং বার্তা মন্ত্রীদের দিয়েই দিচ্ছেন, তারপর অভিষেকের শাসনের কি প্রয়োজন? নাকি অভিষেক স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিছু বার্তা দিতে চেয়েছেন? দেখুন, অভিষেক এমনিতে সরকারের সরাসরি কেউ নন, মন্ত্রীকে তিনি কি করে নির্দেশ দেবেন, মানে অ্যাটলিস্ট সরকারি কাজের ব্যাপারে? তাহলে তো বিরোধীরা রেড়ে করে উঠতে পারেন, বলতেই পারেন যে তোমরা যেভাবে খুশি পার্টি চালাতে চাও চালাও, এটা তোমাদের ব্যাপার। কিন্তু সরকার সেটা তো জনগণের টাকায় চলে, অর্থাৎ সরাসরি মন্ত্রীদের বার্তা অভিষেক দিলে আবার অন্য বিতর্ক হতে পারত। তাই কি আসলে এই ঘনিষ্ঠ মহল, দেখুন মন্ত্রীদের পাশাপাশি পুরো প্রতিনিধিদের মানে কাউন্সিলরদেরও বার্তা দিয়ে দিয়েছেন অভিষেক। বলেছেন ঘনিষ্ঠ মহল যে ওই বার্তাটা একদম সরাসরি তাদের কাছে অবধি পৌঁছে দিতে চান তিনি, অভিষেক, যে বলতে চান যে তারা অনেক হয়েছে, এবার কাজকর্ম করো আর কি। সিম্পল বার্তা তো, এই বার্তা তো সরাসরিও দেওয়া যেত না, নাকি অনেক সমস্যা ছিল? এটাও হতে পারে জানেন তো, কারণ গতবার পুরো ভোটের ওই প্রার্থী তালিকা নিয়ে তো কম রঙ্গ দেখেনি বাংলার মানুষ। একটা দলের দুটো প্রার্থী তালিকা প্রকাশ্যে চলে এসেছিল। এবার যদি দুটো কড়া বার্তা সামনে আসে, তাহলে তো একই রকমভাবে বিভ্রান্তি ছড়ানোর ভয় রয়েছে। তাই হয়তো ওই শ্যাম আর কুল দুই রক্ষা করে প্রকাশ্যে একটা চিঠি লেখা হলো, আর চিঠিটা পড়ে দিল ঘনিষ্ঠ মহল। যারা কাজ করতে পারে তাদেরকে যোগ্য দায়িত্ব দিয়ে তাদেরকে কাজ করার সুযোগ দেওয়া, আবার যারা কাজ করার সুযোগ পাচ্ছে তাদেরও নিজের কাজের মধ্যে দিয়ে প্রমাণ করাটা উচিত। যে কাজের লোক তাকে সে যদি কাজ করার সুযোগ না পায় সেটাও যেমন অস্বস্তির, কিন্তু ঠিক তেমনি যে কাজ করার সুযোগ পাচ্ছে সে যদি নিজেকে প্রমাণ করতে না পারে তাহলে তার সেই জায়গায় থাকার কোনো যোগ্যতা নেই। সেই ক্ষেত্রে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যিনি মমতা ব্যানার্জিকে মাথায় রেখে আমাদের দলের সংগঠনকে মজবুত থেকে মজবুততম করেছেন, তিনি সঠিক বার্তাই দিয়েছেন। সে তো বলেছিল দুর্নীতিমুক্ত পঞ্চায়েত জেলা পরিষদ গড়ে তুলবে, কটা দুর্নীতিগ্রস্ত জেলা পরিষদ পঞ্চায়েতকে শাস্তি দিয়েছে। এখন বলছে 100 দিনের কাজের টাকা আমরা দিয়ে দিলাম, কিন্তু টাকা যা চুরি করলো তাই কটা ধরলো, কেন্দ্র সরকার ধরলো, রাজ্য সরকার ধরলো না, এটা চুরি থেকেই গেল, বরঞ্চ বাঁচানোর চেষ্টা করছে।
কারণ গলার স্বর থেকে, কারণ হাতের লেখা থেকে যাতে মিলে না যায় তার জন্য সব ঘিরে দেওয়ার চেষ্টা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যা লিখেছেন, নিজে লিখেছেন, স্পষ্টভাবে লিখেছেন, তার কোনো ভাব সম্প্রসারণ আমি করতে চাই না। তিনি সরকারের আন্তরিক শুভানুধ্যায়ী, তিনি তৃণমূল কংগ্রেসের সেনাপতি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সেনাপতি। ফলে সরকার যাতে ভালো চলে, সরকার যাতে আরও বেশি করে মানুষের আস্থাশীল হয়ে ওঠে, এই প্রার্থনা, এই শুভেচ্ছা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কামনায় থাকবে, এটা তো খুবই স্বাভাবিক। ভবানীপুর কেন্দ্রে বহু ওয়ার্ডে বিজেপি এগিয়ে, তাহলে বার্তা দিতে হলে মমতা ব্যানার্জির উদ্দেশ্যে দিচ্ছে কিনা সেটা নিয়ে আলোচনা করুন। আর কাকে সরে যেতে হবে, কাকে থাকতে হবে, যিনি 7 লাখ ভোট লুট করে জিতেছেন তিনি এগিয়ে থাকবেন, আর জনগণের ভোটে যেখানে পিছিয়ে পড়েছে সেখানে তৃণমূল গিয়ে জঞ্জাল ঢেলে দিয়ে আসবে, অটো নিয়ে ঢুকে পড়বে, সেটাকেও কি উনি সমর্থন করছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় বিশ্রাম নেবেন, কীভাবে বিশ্রাম নেবেন, এই বিষয়ে আমাদের কিছু বলার নেই। কতটা বিশ্রাম নেবেন, কে কাকে কি বার্তা দিচ্ছে, নাকি এই বার্তার মধ্যে অন্য কোনো বার্তা লুকিয়ে আছে, মুখ্যমন্ত্রীর চেয়ারটা ফাঁকা করো, আমাকে সেখানে বসতে হবে, সেটা সময় এলে বোঝা যাবে। সুতরাং বুঝতে পারছেন, রাজনীতিতে সহজ সরল কথা সব থেকে জটিল। সহজ ব্যাপারটাকে অত সহজ বলে কখনো ধরবেন না। এই যে সজল ঘোষ ইনার মিনিং খুঁজছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেননি সেগুলো নিজের মতো করে ওই গেস করে নিচ্ছেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয় না, মাঝখানে গ্যাপ ছিল, নিজের মতো করে বসিয়ে দিলেন, প্রায় সেরকমই। আসলে রাজনৈতিক নেতা তো তারা আমাদের মতো সাধারণভাবে ভাবেন না, তারা নিজেদের মতো করে, রাজনীতিকদের মতো করে গেসিং গেম খেলার বা অনুমান নির্ভর কথাবার্তা বলে দেন আর কি। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা কেসরি। আমরাই বরং ওই কার্যকারণের সম্পর্ক খুঁজি। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর ধরে নেওয়া যায় যে বিপুল জয়ের আবেগ চাপতে না পেরেই ওই তৃণমূলের অটো ইউনিয়ন তারা ওই উল্টোডাঙ্গার আবাসনে গিয়ে অটো ফটো ঢুকিয়ে দিয়েছিল, হুমকি টুমকিও নাকি দিয়েছিল বলে অভিযোগ শোনা গেছে। আচ্ছা, তৃণমূলের অটো ইউনিয়ন হঠাৎ করে কেন আবাসনে ঢুকে হুঁশিয়ারি দিতে গেল? কারণ খুঁজতে গিয়ে দেখা গেল যে ওই আবাসনের ফলাফল তাদের কাছে অপ্রত্যাশিত মনে হয়েছে। তৃণমূলকে নাকি ওই আবাসনের বাসিন্দারা তেমনভাবে সমর্থন করেন। এবার প্রশ্ন তো এখানে, কে কাকে ভোট দিয়েছে এই কথাটা জানা গেল কি করে? ফিরহাদ হাকিম তো বলেছিলেন যে উল্টোডাঙ্গার আবাসনে এই অটো ঢুকে পড়ার পেছনে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, তৃণমূলের কোনো যোগাযোগ নেই। অথচ মুখ্যমন্ত্রী তিনি দেখুন স্থানীয় কাউন্সিলরকে ডেকে ধমক দিয়েছেন, ক্ষমাও চাইতে বলেছেন, আর এরপর কুণাল ঘোষ স্থানীয় কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডুকে সঙ্গে নিয়ে ওই আবাসনে গিয়ে ক্ষমাও চেয়ে এসছেন। আবাসন কর্তৃপক্ষকে পাশে বসিয়ে কুণাল ঘোষের বার্তা সব ঝামেলা নাকি মিটে গেছে, অনিচ্ছাকৃতভাবে ভুল বোঝাবুঝি হয়েছিল, যা হয়েছিল সব মিটে গেছে। আবাসিকদেরও কেউ কেউ কিন্তু বললেন যা হয়েছে সব মিটে গেছে। আমাদের জাস্ট শুধু কয়েকটা প্রশ্ন রয়েছে। প্রথমত, এই তৃণমূল নেতারা আবাসনে যাওয়ার পর কার ঘাড়ে কটা মাথা আছে বলুন তো যে বলবেন সব ঠিক নেই? দ্বিতীয়ত, কলকাতার মেয়র কি তাহলে প্রথমে ঘটনাটা না জেনেই মন্তব্য করেছিলেন? ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা চাইতে বলবেনই বা কেন, আর কুণাল ঘোষেরাই বা ক্ষমা চাইতে কেন যাবে? তৃতীয়ত, ভোট কম পাওয়ার কারণেই যদি হামলা হয় তাহলে সেটা অনিচ্ছাকৃতই বা কীভাবে হবে? বিজেপির বিরুদ্ধে বারবার অসহিষ্ণুতার অভিযোগ করেন তৃণমূল নেত্রী, সেই একই অভিযোগ যদি তার দলের বিরুদ্ধে ওঠে তাহলে কি সেটা ভালো দেখায়? বিশেষ করে সামনে যখন এই মানিকতলা বিধানসভার উপনির্বাচন রয়েছে। তবে এটা বুঝেছি জানেন তো, এই নির্বাচন বড় দায়। সামনে মানিকতলার যদি এই নির্বাচনটা না থাকতো, উপনির্বাচন, তাহলে এই ক্ষমা টমা চাইতে দেখা যেত তো। এবার বিরোধীরা বলছেন যে এই তৃণমূলের এই আবাসন অপারেশনের পেছনে নাকি ভোটের নিখুঁত অঙ্ক রয়েছে। আমরাও ভাবছিলাম, হিসেব করে দেখছিলাম, দেখুন কোথাও শখানেক আবার কোথাও বা হাজারখানেক আবাসিক তো রয়েছে এইসব আবাসনগুলোতে, সে যত ছোটই হোক, এগুলোকে বা বড় হলেও এর বেশি আর কত লোক হবে। কিন্তু পরে ভেবে দেখলাম কি জানেন তো, যত ছোটই হোক আবাসনগুলো তো ভোট ব্যাংক,
আপাত দৃষ্টিতে দেখতে যতই অকিঞ্চিতকর লাগুক না কেন, তৃণমূল কিন্তু তাও হারাতে চায় না। ওই বলে না, বীরের প্রকৃত বীরের লক্ষণ হচ্ছে মানে ছোট যুদ্ধ যতই ছোট হোক সেটা জয় করা। শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। তাই প্রথমে একটা আবাসনের বাসিন্দাদের সমঝে দেওয়ার মধ্যে দিয়ে সব আবাসনকে একটা বার্তা দিয়ে দেওয়া হলো, আবার পরে ক্ষমা চাইবার ফটো প্রচার করে ভাবমূর্তি ঝালাইও হয়ে গেল। এটা কিন্তু মানিকতলা উপনির্বাচনের আগে দুটো কাজ কি নিখুঁতভাবে তৃণমূল করলো বলুন তো। আবাসনের আবাসিকদের কাছে গিয়ে ক্ষমা চাওয়া আবার তৃণমূল কংগ্রেসে এটাকে কমিক রিলিফ হিসেবেই দেখা উচিত। আর কুণালবাবু গিয়েছিলেন ক্ষমা চাইতে, এটা তো সোনায় সোহাগা। পশ্চিমবঙ্গের জনগণ তাদেরকে যেদিন নির্বাসন দেবেন সেই দিন তাদেরকে ক্ষমা চাইতে হবে। এই লোক দেখানো কিছু কমিক রিলিফের উপাদান দিয়ে মানুষের মনে যে ক্ষত তৈরি হয়েছে সেই ক্ষত তৃণমূল কংগ্রেস দূর করতে পারবে। আচ্ছা, বিরোধীরাও কি কোনো অপ্রত্যাশিত কথা বলছেন? এই শুনলেন তো এতগুলো কথা, মনে হলো কোনোটা অপ্রত্যাশিত, নাকি মনে হলো এটাই হওয়ার কথা ছিল, এটাই বলার কথা ছিল এদের? দেখুন, গ্রামে একচ্ছত্র শাসন কায়েম করলেও লোকসভা ভোটের ফলের নিরিখে কিন্তু শহরের বহু এলাকায় তৃণমূল পিছিয়ে আছে। আর মজার বিষয় কি জানেন, এই বছরেই কিন্তু আরও কয়েকটা ভোট হওয়ার কথা আছে, বেশ কিছু বিধানসভায় উপনির্বাচন রয়েছে, আর এই হাওড়া দুর্গাপুরের মতো পুরসভাতে নাকি ভোটেরও চান্স রয়েছে। ভোটের ফলাফল বিশ্লেষণ করে তৃণমূল নিশ্চয়ই বুঝেছে যে এই গ্রামাঞ্চলে ভোট কবজা করতে তারা যতটা সফল ওই গ্রাম দিয়ে শহর ঘেরার মতো, শহরাঞ্চলে তারা কিন্তু ভোটের পাওয়ার ক্ষেত্রে কোথাও গিয়ে একটু ধাক্কা খেয়েছে। আর এর সঙ্গে রয়েছে মেরুকরণ। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে সংখ্যালঘু ভোটের 95% নাকি তৃণমূল পেয়েছে। যেটা বিজেপি নেতারা বলছেন না সেটা হচ্ছে যে শহুরে ভোটের, বিশেষ করে ওই শহরাঞ্চলের মধ্যবিত্ত উচ্চবিত্ত যে হিন্দু ভোটাররা রয়েছেন তাদের একটা বড় অংশের ভোট কিন্তু তাদের দিকে গেছে। ইনফ্যাক্ট তারা এ ব্যাপারে হয়তো তৃণমূলের থেকে ওই ভোটটা বেশিই পেয়েছেন। এবার তৃণমূলের দিক থেকে ভাবুন, গ্রামকে গ্রাম যদি দখল করা যায় তাহলে শহরের ভোটই বা বাদ থাকে কেন? এটা মেনে নেওয়া যায় নাকি যে গ্রাম হয়ে গেল সব, অথচ শহর ভোট দিল না? ইগোতে তো লাগবেই। সেখানে রাগ হবে নাকি অভিমান হবে সেটা কোন কোন নেতা কে কীভাবে ভাবছেন তার উপর ডিপেন্ড করবে আর কি, কার ইগোয় লাগবে কার মনে। দেখুন, ঘি সোজা আঙুলে না উঠলে আঙুলটাকে কি করতে হয় সেটা ওই উদয়ন গুহর মতো তৃণমূল নেতারা খুব ভালো জানেন। ওই কোচবিহার পুরো এলাকায় ভালো ভোট পায়নি তৃণমূল, এটা তো জানা গেছে। নিশীথ প্রামাণিক যতই অভিমান করে থাকুন কমিশনের ওপর, গ্রামে ভোট না পাওয়াতেই তিনি হেরেছেন, এটা তো পরিষ্কার। কিন্তু শহরাঞ্চলে বিজেপি প্রার্থী কেন ভোট বেশি পেয়ে গেলেন, এই রাগটা বোধহয় উদয়ন গুহর হয়েছে। এই রাগ থেকেই আজ কোচবিহার শহরের ভোটারদের হুঁশিয়ারি পর্যন্ত দিয়ে দিয়েছেন তিনি। অস্বীকার করবার উপায় নেই, শহরের মানুষ শুধু মাথাভাঙা নয়, জেলার প্রত্যেকটি শহরে আমরা পরাজিত হই। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गए बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। কোচবিহারে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে হারিয়েও আক্ষেপ যাচ্ছে না উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর। গ্রামে জিতলেও শহরে পিছিয়ে তৃণমূল। মাথাভাঙা শহরে পিছিয়ে, দিনহাটা শহরে পিছিয়ে, কোচবিহার শহরেও পিছিয়ে। কেন পিছিয়ে তার উত্তরও খুঁজে নিয়েছেন উদয়ন গুহ। শহরের মানুষরা একটু গ্রামের মানুষের থেকে বেশি বুদ্ধিমান, বেশি চালাক। তাই নিজস্ব ঢঙেই শহরের বুদ্ধিমান ভোটারদের সোজা করার বার্তা দিয়েছেন উদয়ন। উত্তরবঙ্গ উন্নয়নের বরাদ্দ গ্রামে যাবে, কিন্তু শহরে যাবে না। মাথাভাঙা একের জন্য 4 কোটি টাকা এবং মাথাভাঙা 2 ব্লকের জন্য 10 কোটি টাকা বরাদ্দের ব্যবস্থা করে এসেছি। মাথাভাঙা শহরের জন্য 1 টাকাও দেওয়া হয়নি। আমার নিজের দিনহাটা শহরের জন্য আমি 1 টাকা বরাদ্দ করিনি এবং কুচবিহার শহরের জন্য 1 টাকা বরাদ্দ করিনি। জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক যাতে
সরকারি সুবিধা নিলে রাজ্যের শাসক দলকেই ভোট দিতে হবে, এমন ফরমান কি জারি করা যায়? আহা, কি শুনিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে দক্ষিণবঙ্গে যতটা ডিভিডেন্ড দিয়েছে উত্তরবঙ্গে ততটা দেয়নি। এই জন্যেই উত্তরের 8টা আসনের মধ্যে মাত্র একটা জিতেছে তৃণমূল। সারা রাজ্যে যারা 29টা আসন জিতেছেন তাদের কাছে এটা ফ্রাস্ট্রেশন বটে, হতাশা। আর সেই ফ্রাস্ট্রেশন থেকেই হয়তো উদয়ন গুহ বুঝিয়ে দিলেন এ রাজ্যের ক্ষুদ্রতম জনপদ যদি বিরোধীদের দখলে থাকে তবে তাদের গাত্রদাহ হয়। তারা ওই এলাকাটুকু নিয়েও বিরোধী শূন্য করতে চান। তাই ব্লকে ব্লকে উন্নয়নের টাকা বরাদ্দ করলেও দিনহাটা, মাথাভাঙার, কোচবিহারের মতো শহরের মানুষকে তারা সেই টাকা থেকে বঞ্চিত করেছেন। তার দপ্তরের টাকা কাকে দেবেন কাকে দেবেন না এটা তারাই ঠিক করবেন। ওই বললেন তো যে তাদের হাতে আরও বেশি ক্ষমতা থাকা উচিত, তারা ঠিক করবেন কাকে লক্ষ্মীর ভাণ্ডার দেবেন কাকে দেবেন না, এবং কাকে ওই ছাদের জন্য মানে আবাসের জন্য টাকা দেবেন কাকে দেবেন না। এটা পরিষ্কার করে দিয়েছেন যে নেবেন আমাদের থেকে, ভোট দেবেন অন্যকে, এটা হবে না। কেউ দেবে আর কেউ দেবে না, তা হবে না, তা হবে না। এটা হচ্ছে উদয়ন গুহর একদম সিধে সাপটা নামটা আর কি। দেখুন, এটা যদি উদয়ন গুহ ভেবে থাকেন তাহলে কিন্তু একটাই কথা বলার, টাকাটা আম জনতার করের টাকা, এটা বুঝে নেওয়া দরকার। এটা কারোর টাকা না, মানুষের টাকা, মানুষের হাত দিয়ে মানুষের হাতেই পৌঁছয়। এমনিতে উদয়ন গুহ বলেছেন যে শহরের মানুষটা কি বেশি বুদ্ধিমান, তাহলে এটা তিনি কি করে বুঝলেন? তার বুদ্ধি বিচার ক্ষমতা তাহলে কিন্তু যদি বুঝে থাকেন সত্যি সত্যি তাহলে কিন্তু সেটাও অবাক করার মতো। যেরকমভাবেই তিনি আর কি অবশ্য বুঝে নিয়েছেন যে টাকা কার বা টাকাগুলো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কাকে দেওয়া উচিত কাকে দেওয়া উচিত নয়, কাকে আবাসের টাকা দেওয়া উচিত কাকে উচিত নয়। ব্যতিক্রমী একটা বিচার বুদ্ধির মানুষ আর কি। তবে একটা রিস্কও কিন্তু রয়েছে জানেন তো, মানে মন্ত্রীর কথায় শহুরে ভোটাররা যদি অভিমান করেন তাহলে কিন্তু তৃণমূলের চিন্তা বাড়তে পারে। এই লোকসভা ভোটের নিরিখে কলকাতা পুরসভায় বিজেপির ওয়ার্ড ভিত্তিক ফলাফল সেটা কিন্তু আগের থেকে ভালো হয়েছে। আলিপুরদুয়ার, বাঁকুড়া, শিলিগুড়ি মানে এই সমস্ত বড় বড় পুরো এলাকায় বিজেপির ফল তৃণমূলের তুলনায় ভালো হয়েছে। দেখুন, শহরাঞ্চলে বিজেপির এই ভালো ফলাফল থেকে তৃণমূল নেতৃত্ব কিভাবে দেখছে, অপ্রত্যাশিতভাবে দেখছেন কিনা, এরকম কিছু ধাক্কা তাদের লাগছে কিনা, এটা বুঝতে গেলে ওই পরপর যে ঘটনাগুলো বললাম একটু আগে সেগুলো থেকে একবার তাকান, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে কেন কোচবিহার শহরে তৃণমূল পিছিয়ে গেল, কেন উল্টোডাঙ্গার আবাসনে গিয়ে কুণাল ঘোষদের ক্ষমা চাইতে হলো, আর কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠ বৃত্তে কিছু নেতা মন্ত্রীর বিরুদ্ধে কড়া বার্তা দিলেন, সেটা একবার জলের মতো বুঝতে পারবেন। ইলিশ মাছ খেতে ভালো, কিন্তু কাঁটা অনেক। 24 লোকসভা ভোটে ইলিশের স্বাদ পেয়েছে তৃণমূল, একার দখলেই 42-এ 29। কিন্তু মাছ বেছে খেতে গিয়ে রাজ্যের শাসক দল বুঝতে পারছে ভেতরে অনেক কাঁটা। এই যেমন কলকাতা মহানগরের 2 লোকসভার 2টোই তৃণমূলের পকেটে। কিন্তু কলকাতা কর্পোরেশনে 144টা ওয়ার্ডের মধ্যে 50টার বেশি ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। অথচ শেষ পুরো ভোটে 144টা ওয়ার্ডের মধ্যে 138টা ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। মন্ত্রী শশী বাজার বাড়ির ওয়ার্ড, বিধায়ক দেবাশিস কুমারের ওয়ার্ডেও তৃণমূল পিছিয়ে। শহরে এরকম কাঁটা অনেক। কলকাতার পাশেই বিধাননগর কর্পোরেশন। বিধাননগর কর্পোরেশনে 41টি ওয়ার্ডের মধ্যে 24টা ওয়ার্ডে এগিয়ে বিজেপি। অথচ শেষ পুরো ভোটে 41টা ওয়ার্ডের মধ্যে 40টা ওয়ার্ডেই জিতেছিল তৃণমূল। মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারপারসন 3 ওয়ার্ডেই পিছিয়ে রয়েছে তৃণমূল। এবার একটু উত্তরে তাকানো যাক।
শিলিগুড়ি কর্পোরেশনের 47টা ওয়ার্ডের মধ্যে 46টা ওয়ার্ডই এগিয়ে বিজেপি। শেষ পুরভোটে 47টা ওয়ার্ডের মধ্যে 37টা ওয়ার্ডে জিতেছিল তৃণমূল। মেয়র, ডেপুটি মেয়র, মেয়র পরিষদের ওয়ার্ডে এবার পিছিয়ে পড়েছে তৃণমূল। সব জায়গায় যে বিজেপি মুখের হাসি কেড়েছে তা নয়, অধীর গড়ে হাতের কাছেও হতোদ্যম ঘাসফুল। যেমন বহরমপুর পুরসভা। বহরমপুরে ইউসুফ পাঠানের কাছে অধীর চৌধুরী হারলেও পুরসভায় তৃণমূল তৃতীয়। বহরমপুর পুরসভায় 28টা ওয়ার্ডের মধ্যে 21টা ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস, 7টা ওয়ার্ডে এগিয়ে বিজেপি। অথচ শেষ পুরভোটে 28টা ওয়ার্ডের মধ্যে 22টা ওয়ার্ডেই তৃণমূল জিতেছিল। সামনেই আবার হাওড়া, দুর্গাপুর পুরসভায় ভোট। এত কাঁটা বেঁচে উঠতে পারবে তো রাজ্যের শাসক দল? তাহলে কী হবে? 2019 সালেও তো এগিয়েছিল এরকম ধরনের, এর চেয়ে বেশি ওয়ার্ডে। তো 2021-এ কী হয়েছে, পরবর্তী ক্ষেত্রে কলকাতা কর্পোরেশন ইলেকশনে কী হয়েছে? বারবার কি এক ট্রেন্ড চলবে? ইতিহাসের কথা বলেও আত্মসমালোচনার বার্তা কলকাতার প্রাক্তন মেয়রের। সামগ্রিকভাবে মানুষের রায়টা যখন আসে সেটাকে পর্যালোচনা সবচেয়ে বেশি করে দরকার। পরসমালোচনা করবার আগে আত্মসমালোচনার যদি কোনো জায়গা থাকে, সেই আত্মসমালোচনা করে কোথাও যদি ত্রুটি থেকে থাকে সেগুলোকে সংশোধন করা উচিত। কলকাতার বর্তমান মেয়র ফিরহাদ হাকিম উত্তরবঙ্গে কি আবার ওয়ার্কশপের দাওয়াই দিয়ে এসেছিলেন। এই জেলাগুলোয় যে নেতৃত্ব আছে, যে ওয়ার্কার আছে, এদের ওয়ার্কশপ করতে হবে। পলিটিক্যালি তোমার দলকে কিভাবে হাইলাইট করা যায় সেটা দেখতে হবে, প্রচারটা কিভাবে হয় সেটা ঠিক দেখতে হবে। কাটা বাঁচতে কি কলকাতাতেও কর্মশালার পরামর্শ দেবেন হাকিম সাহেব? শিরশিরানি থেকে দ্রুত আরাম পান সেন্সোডাইন র্যাপিড রিলিফের সাথে। লোকসভা ভোটের ফলাফল বিশ্লেষণ করতে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই বৈঠকের পরেই জানা যায় উত্তরবঙ্গে তৃণমূলের সংগঠন দেখভালের বাড়তি দায়িত্ব বর্তাচ্ছে ফিরহাদ হাকিমের ওপর। অ্যাডিশনাল চার্জ। আগে যে দায়িত্ব পালনটা অরূপ বিশ্বাস করেছেন, এবার লোকসভা ভোটের পর অরূপ বিশ্বাসকে উত্তরবঙ্গের ওই দায়িত্ব থেকে সরানো হয়েছে, এরকম কোনো বার্তা কিন্তু এখনও নেই। কিন্তু ফিরহাদ হাকিম যে উত্তরবঙ্গে তৃণমূলের ভোট বাড়ানোর দায়িত্ব পেয়েছেন, এটাতেও কোনো ধোঁয়াশা নেই। আরেকটা বিষয়েও কোনো ধোঁয়াশা নেই, সেটা হচ্ছে এই লোকসভা ভোটের পর দলের রাশটা ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় শক্তভাবে হাতে ধরার ব্যবস্থা করেছেন। দলীয় রাশ মজবুত করার পাশাপাশি প্রশাসনিক রাশটাও আরও শক্তভাবে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে নবান্নে বৈঠক করেছেন না মুখ্যমন্ত্রী, সেখানে বেশ কিছু পুলিশ কর্তাকে নাকি ধমক দিয়েছেন বলেও ওই ভেতরের খবর থেকে জানা গেছে। যেটুকুনি যা জানা গেছে তাতে শোনা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেহ আছে তার পুলিশের কেউ দুনৌকায় পা রেখে চলছেন। এটা কিন্তু এর আগে প্রকাশ্য সভাতেও তিনি ঘোষণা করেছেন। এবার খেয়াল করে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী, তিনি পুলিশের একটা অংশকে কোথাও গিয়ে অবিশ্বাস করছেন। আর বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি পুলিশের বিরুদ্ধে প্রকাশ্যে অভিযোগ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাকে নাকি রাজভবনের সামনে পা রাখার জায়গায় দিচ্ছে না। এই শুভেন্দু অধিকারী আজ রাজভবনে গেছিলেন, এই ভোট পরবর্তী হিংসার নালিশ জানাতে গেছিলেন তিনি, আর সঙ্গে ছিলেন দুয়েক মানুষ। তারা সকলেই নাকি ওই ভোট পরবর্তী হিংসার শিকার বলে অভিযোগ বিজেপি। কিন্তু রাজভবনে ব্যারিকেড করে পুলিশ তাদের আটকে দেয়, ঢুকতে দেয়নি। এবার শুভেন্দু জানিয়েছেন তিনি এই সমস্ত ক্ষেত্রে বারবার যেটা অতীতে করেছেন তাই করবেন, হাইকোর্টে যাবেন। বিনীত গোয়েলের নির্দেশে এখানে একজন ডিসির নেতৃত্বে চারিদিকে ব্যারিকেড করে রাস্তা বন্ধ। গভর্নর সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে রাজভবনের কাস্টোডিয়াল তারা। গভর্নর সাহেব তার অফিসকে দিয়ে তিনি তার ওএসডি আমাকে যেটুকু জানিয়েছেন, তিনি মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের কাছে রিপোর্ট চেয়েছেন। হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের উপরে অত্যাচার করা হচ্ছে, আর সাংবিধানিক প্রধানের কাছে তার লিখিত অনুমোদন সত্ত্বেও জ্ঞাপন দিতে দেওয়া হচ্ছে না, তথ্য দিতে দেওয়া হচ্ছে না। উচ্চ আদালতের হস্তক্ষেপ চাইব। হার থেকে নজর ঘোরাতে, ব্যর্থতা থেকে নজর ঘোরাতে দলের কর্মীরা নেতাদের বিরুদ্ধে প্রশ্ন করছে, নজর ঘোরাতে নাটক। ঘর ছাড়া বলে কয়েকজনকে বাড়ি থেকে তুলে এনে খাইয়ে দাইয়ে নাটক করার জন্য পার্টি অফিসে রেখেছে। প্যাকেজ ট্যুর বাসে করে নিয়ে যাচ্ছে, হোমস্টে প্যাকেজ পার্টি অফিসে।
আর বিজেপিতে যদি ঘর ছাড়া কেউ থাকে তার নাম একমাত্র দিলীপ ঘোষ, যাকে বিজেপি মেদিনীপুর থেকে তুলে এনে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে, রাজভবনে গেছে। একটা প্রশাসন, আইন, 144 ধারা, রাজভবনের সামনে কি করা যায় না করা যায়, তো সেগুলো না জেনে আর রাজ্যপাল 200 জনকে ঢোকার অনুমতিপত্র দিয়ে দিলেন। এসব হয় নাকি কখনো? এবং মমতা ব্যানার্জিকে বলে রাখি, একটা ডেপুটেশন ভিতরে দিয়ে আমাদের প্রতিবাদের আওয়াজ যতটা না সোচ্চার হতো, আপনার পুলিশ আপনার নির্দেশে স্বাধীনতার পরে যা হয়নি প্রথমবার করলেন। আপনি শুনে রাখুন, আমরাও 2,35,00,000 মানুষের ভোট পেয়েছি। আপনি পারেন না এইভাবে আপনার পুলিশকে ব্যবহার করতে। এই লড়াই আরও তীব্র হবে। আমরাও এর চ্যালেঞ্জ সঠিক জায়গায় করব। বিনীত গোয়েল প্রস্তুত থাকুন, আপনাকে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। পুলিশ তো বাধা দেবে, পুলিশ তো সহজে ছেড়ে দেবে না। কিন্তু ওনার তো রাজভবনে প্রায় 200-র মতো আমাদের যারা অত্যাচারিত, যারা নিজেদের বাড়ি ঘর ছেড়ে, প্রায় রিফিউজি বলা ভালো, রিফিউজি হয়ে পার্টি অফিসে কেউ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে, তাদেরকে নিয়ে উনি মহামান্য রাজ্যপালের কাছে যেতে চান, সেক্ষেত্রেও পুলিশ বাধা দিচ্ছে। এটা তো দেখতে অবাক লাগছে আমাদের। তার মানে বাড়ি যার তিনি নেমন্তন্ন করেছেন, কিন্তু দরজায় দারোয়ান আটকে দিল। আচ্ছা, রাজ্যপাল কি গৃহবন্দী নাকি? শুনতে শুনতে মনে হচ্ছিল তাই। আর একটা কথা মনে হচ্ছিল এই বক্তব্যগুলো শুনতে শুনতে, মানে কুণাল ঘোষকেও তো দুটো প্রশ্ন করা যায়। প্রথমত, তিনি কি আশা করেছিলেন যে রাজভবনে শুভেন্দু দিলীপ ঘোষকেও নিয়ে যাবেন? আর অভিষেক যখন রাজভবনের সামনে ঘন্টার পর ঘন্টা ধর্ণা দিলেন, তখন 144 ধারাটা কোথায় ছিল? তবে এই বিতর্কটা নতুন নয়। আরও একটা জায়গায় 144 ধারাটা বছরভর থাকে, তবু সেখানে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ তোলে বিরোধীরা। ঘটনাটা হলো, রাজভবনের সামনে শুভেন্দু অধিকারী সেটাই পেয়ে গেলেন যেটা এখন বিজেপির সবচেয়ে বেশি প্রয়োজন, অক্সিজেন। শুভেন্দু অধিকারী কি বললেন সেটা তো শুনলেন। রাজ্যপালকে ডেপুটেশন দিয়ে বাংলার বিজেপি যত না প্রচার পেত, তাদের আটকে দেওয়ায়, তাদের বাধা দেওয়ায় তারা অনেক বেশি প্রচার পেয়ে গেল। আর সেটা তাদের দিল কে? না, তৃণমূল কংগ্রেস। আচ্ছা, শুধু কি বিজেপি প্রচার পেল? শুভেন্দু অধিকারী কি আলাদা করে প্রচার পেলেন না? খেয়াল করে দেখুন, দিলীপ ঘোষ হেরে গেছেন, সুকান্ত মজুমদার কেন্দ্রে মন্ত্রী হয়েছেন, মানে মোটামুটি দিল্লিতে তার বন্দোবস্ত হয়ে গেছে। এবার নেতাদের মধ্যে একমাত্র শুভেন্দু অধিকারী এখন রাস্তায়। সেটা এভাবে চোখে পড়তো নাকি যদি না পুলিশ বাধা দিত? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে ঘুরিয়ে ধন্যবাদ দিলেন শুভেন্দু? দিলেও অবাক হওয়ার কিছু থাকে না, কারণ শুভেন্দু অধিকারী ভোটের পরেই না কীরকম যেন পাল্টে গেছেন, জানেন তো। আগের মতো আর ঝাঁঝালো বক্তব্য, বিশেষ করে যেখানে ওই তৃণমূলের বিরুদ্ধে রাখতে হবে, সেটা তার থেকে পাওয়া যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাময়িক যে বিরতি, ওই যেটা নিয়ে বলছিলাম একটু আগে, সেটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। আগে হলে এরকম লোভনীয় ইস্যুতে তাকে ঠেকিয়ে রাখা যেত না, কিন্তু এবার তিনি ঠেলে সরিয়ে দিলেন, বললেন ব্যক্তিগত বিষয়, এ নিয়ে কিচ্ছু বলবেন না। কিন্তু তার থেকেও বেশি অবাক করেছে তার একটা মন্তব্য। শুভেন্দু বলেছেন যে তিনি বিজেপির সংগঠনের কেউ নন, পার্টি যেখানে প্রচার করতে পাঠায় তিনি সেখানে যান। প্রচারে গিয়ে যদি রাত কাটাতে হয়, তাহলে নিজের হোটেলের ভাড়া নিজের খরচায় দেন, গাড়ির তেল নিজের পাম্প থেকে ভরেন, পার্টির থেকে তার জন্য পয়সা নেন না। মানে কোথাও গিয়ে একটা ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ, নিজের ব্যক্তি সত্তাটাকেই পার্টির মধ্যে একটু স্বতন্ত্র করে তুলে ধরেছেন শুভেন্দু। প্রার্থী নির্বাচন, প্রচার কৌশল, এই সবটাই কিন্তু সংগঠন তৈরি করে। ভারতীয় জনতা পার্টিতে সংগঠনের একটা সিস্টেম রয়েছে। আমি রাজ্যের কোর কমিটির সদস্য, 15 জন না 18 জন আছে। সেই কোর কমিটির মিটিংয়ে যদি ডাকে, সেখানে যদি আমাকে কিছু বলতে বলা হয় বা আমি মনে করি যে বলবো বা সাইলেন্ট থাকবো, আমি অনেক সময় সাইলেন্ট থাকি, আর অনেক সময় বলার যদি প্রয়োজন মনে করে বলি, আবার জিজ্ঞেস করলেও নির্বাক থাকি না, উত্তর দেওয়ার চেষ্টা করি, তা সেখানেই বলবো। কিন্তু আমি এটা নিয়ে সামগ্রিকভাবে পার্টিকে প্রতিনিধিত্ব করি না, এটা সংগঠন করে। পার্টির স্টেট অফিস থেকে প্রচারের জন্য যদি আমাকে বলে, আমি আমার নিজের গাড়িতে, আমি তো সরকারি গাড়ি চড়ি না, আর পার্টি থেকেও তেল নিই না, আমি নিজে তেল ভরে আমার বাড়ির পয়সায়, পেট্রোল পাম্পটা আছে, কয়েক লক্ষ টাকা রোজগার আছে, বৈধ রোজগার, সেই তেল ঢুকিয়ে আমি যাব। যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই।
সংগঠিত করার কাজটা আমার নয়, কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন, আমার পরামর্শটাও মেনে চলেন। তাতে সবাই আমাকে পুরস্কার দেয় না, কেউ তিরস্কারও দিতে পারেন, ভালো হলে নিজেদের ক্রেডিট দেন, খারাপ হলে আমার ঘাড়ে চাপান, কিন্তু আমি কখনোই আমার দলের অভ্যন্তরীণ বিষয় বাইরে বলতে চাই না। গলার শটটা কিরকম অভিমানী লাগছিল না? দেখুন, ইউপিএ সরকার যখন একের পর এক দুর্নীতিতে জেরবার, তখন লালকৃষ্ণ আদবানি তিনি বিরোধী দলনেতা হিসেবে একটা উদ্যোগ নিয়েছিলেন। বিজেপির সব সাংসদ নিজেদের সম্পত্তির হিসেব লোকসভা স্পিকার আর রাজ্যসভার চেয়ারম্যানের কাছে জমা দিয়েছিলেন। শুভেন্দু অধিকারীও কিন্তু অনেকটা সেরকমভাবেই নিজের থেকে স্বতঃপ্রবৃত্ত হয়ে নিজের আয়ের উৎস জানিয়ে দিলেন। কেন দিলেন? তৃণমূল তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলে বলে, নাকি বিজেপির টাকা নেন না, গাড়ির তেলের খরচও নিজের, এ সমস্ত কথাগুলো বলে আর কি অন্য কাউকে বার্তা দিলেন শুভেন্দু? এটা বোঝাতে চাইলেন বিজেপির টাকায় তিনি হাত দেননি। মানে কোথাও গিয়ে তিনি কি ক্লারিফিকেশন দিলেন যে এই যে তার ওপর খানিকটা দায় আসছে, এই দায় তিনি নিতে রাজি নন। ঠিক যেরকমভাবে সভাপতির দৌড়ে তিনি নেই বলে এটা বুঝিয়ে দিয়েছিলেন যে দায়িত্বও না দায়ও না, এর থেকে তিনি আলাদা থাকতে চান আর কি। নাকি বিজেপি কর্মীদের বার্তা দিলেন যে তিনি সংগঠনের কোনো কাজে নেই, কেউ ভালো হলে মানে ভালো ঠালো কিছু হলে কেউ ক্রেডিট নেন, খারাপ হলে তার ঘাড়ে दाए ठेले। हाँ शुक्ला जी, भिजवाना सिर्फ अल्ट्राटेक ही। मान गया बेटा, पर अल्ट्राटेक ही क्यों? आप ही ने तो कहा था कि घर जिंदगी में सिर्फ एक ही बार बनता है। घर एक मौका एक, इसलिए सीमेंट भी देश का नंबर 1। अल्ट्राटेक, इंडियाज नंबर 1 सीमेंट। এরকমই উল্টোটাও কিন্তু আমরা কারোর মুখ থেকে শুনেছিলাম যে তাদের মনে হচ্ছিল সব সিদ্ধান্ত তারা নেন না। সুকান্ত মজুমদারই বলেছিলেন সব সিদ্ধান্ত তিনি নেন না, কিন্তু খারাপ হলে তার দায় তো তাকে নিতেই হবে। দায় ঠেলাঠেলি চলছে নাকি? কে কত দায় নিতে পারেন বা কে কার ঘাড়ে দায় ঠেলবেন, এগুলো হয় ওই চললে পঞ্চানন, না চললে পাঁচু। এখন এই মুহূর্তে এগুলো বিজেপির মধ্যে দেখতে হবে। আচ্ছা, এই যে এতগুলো কথা, এত দায় ঠেলাঠেলি, এর কারণ কি? শুভেন্দু কি মনে করছেন যে এই দলের ভেতর থেকেই কেউ হারের জন্য তাকে দায়ী করতে শুরু করেছেন, আর তাই জন্য শুভেন্দু একটা পাল্টা বার্তা দিয়ে দিলেন যে তিনি হেরো প্রার্থীদের বাছেননি, দিলীপ ঘোষের কেন্দ্র বদলেও তার দায় নেই। নিজেকে সংগঠনের বাইরে কোথাও একটা দাঁড় করিয়ে দিলেন। এটা দলের সংগঠনের বাইরে, সাংগঠনিক সিদ্ধান্তের বাইরে যদি তিনি থাকেন, তাহলে তো তার ওপরে আর হারের দায় চাপানো যায় না। এটাই কি চাইলেন শুভেন্দু? নাকি রাজ্য সভাপতির দৌড় নিয়ে যে বিভিন্ন বিতর্ক তৈরি হয়েছে, আপাতত নিজেকে তার থেকে একটু নিরাপদ দূরত্বে সরিয়ে রাখলেন? বিজেপি যে দলটাকে মানসিক প্রত্যাখ্যান করতে করতে শূন্যের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, তার মধ্যে তাদের নিজেদের মধ্যে মুসল পর্ব শুরু হয়ে গেছে। সেখানে তাদের দলে কে সভাপতি হলো, কে কি হলো না হলো, তাই সেই নিয়ে মাথা ব্যথা করার মতো সময় তৃণমূলের নেই। এটা শুভেন্দুবাবুর অভিমানের বক্তব্য। শুভেন্দুবাবু আমাদের সংগঠনের অন্যতম একজন পিলার। শুভেন্দুবাবুকে ছাড়া এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি, আমরা সবাই খানিকটা হতাশায় ভুগবো এই ধরনের ঘটনা, কিন্তু যখন পরাজয় হয় তখন স্বাভাবিকভাবে এই ধরনের হতাশাগুলো মানুষের মনে আসে। এটা নিয়ে বিশেষ আলোচনার কোনো অবকাশ নেই, কয়েকদিন বাদে আবার ঠিক হয়ে যাবে। ভোটের আগে আমরা যা দেখতাম, যা শুনতাম, যা বুঝতাম, এবং যে ধরনের ভয়ঙ্কর হুমকি তৃণমূল কংগ্রেসকে দেওয়া হতো, তো সেটা যিনি বা যে দিতেন তাদেরই তো আমরা বিজেপির ভাগ্য নিয়ন্ত্রক বলে জানতাম। তো এখন ভোটের পর হঠাৎ অন্যরকম শুনলে কানে কিরম কটকট করে আওয়াজ হচ্ছে। কার কে দায়ী ঠেলে দিতে চান, কি করতে চান, এই বিষয়ে কোনো মন্তব্য করতে চায় না। দেখুন, একটি টিম ওয়ার্কের মাধ্যমে কোনো একটি পার্টি চলে। পার্টি কোনো একক ব্যক্তি দ্বারা চলতে পারে না। তো স্বাভাবিকভাবে আমার মনে হয় রাজ্য সভাপতি হিসেবে অবশ্যই আমি রেডি আছি দায় নেওয়ার জন্য, এবং দায় নিতে সুকান্ত মজুমদার পিছপাও হয় না।
কিন্তু বিষয়টি মনে রাখবেন, বিজেপিতে সামূহিক নেতৃত্বের মাধ্যমে কাজ হয়। দেখুন, যে কোনো একটা পরিস্থিতিতেই না তখন এই দায় ঠেলাঠেলি, হতাশার বহিঃপ্রকাশ এগুলো হতে পারে, কিন্তু এটা তো ঘটনা যে রাজনীতিটা বা রাজনীতির এই যে বিভিন্ন লড়াই যাকে নির্বাচন বলে, সেটা তো একটা ধারাবাহিক প্রসেস। একটা শেষ হবে আরেকটা আসবে, আরেকটা শেষ হবে তারপর একটা আসবে, কিন্তু একটা ধাক্কাতেই যদি দলের ভেতরের লড়াই এবং দলের ভেতরেই দায় ঠেলাঠেলি, দলের মধ্যে বিভিন্ন বক্তব্য, পাল্টা বক্তব্য, মোদ্দা কথা দলের ভেতরেই হতাশার ছবিটার ক্ল্যারিফিকেশন দিতে যদি এইভাবে সিনিয়র নেতৃত্বকে বসে যেতে হয়, তাহলে কিন্তু কোথাও গিয়ে তাদের নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আমরা কি জানি, ধূপ আপনারে মিলাইতে চাহে গন্ধে, গন্ধ সে চাহে ধূপের লোহিতে জুড়ে। শুভেন্দু সংগঠন ছাড়তে চান, সংগঠন শুভেন্দুকে ছাড়তে চায় না, দায় তিনি ঠেলতে চান। ওখানে সুকান্ত মজুমদার তিনিও বসে আছেন দায় নিজের দিকে টানতে। শুভেন্দু বললেন আমি সংগঠনের কেউ নই, সজল ঘোষরা মানবেন কেন? তারা বলে ওঠেন ওটা শুভেন্দুদার অভিমানের কথা। দেখুন, সচরাচর আমরা যেটা দেখেছি, বিজেপির সংগঠন কাঠখোট্টা শৃঙ্খলায় বিশ্বাসী। এই ধরনের অভিমানের কোনো রকম স্থান সেখানে নেই, কিন্তু বাংলায় বিজেপির ব্যাপারটা মনে হচ্ছে একদম আলাদা, জানেন তো। এখানে মান, অভিমান, মন কষাকষি, গোষ্ঠীকন্দল সব আছে। এবার এই অভিমান পর্বটা কতদিন চলে সেটার উপরেই কিন্তু ডিপেন্ড করবে কবে তারা ওই পরের নির্বাচনগুলোর জন্য আবার ওই আস্তিন গুটিয়ে ময়দানে নামবে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by Sensodyne ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।